এই ইসকনের ব্যাপারে আমাদের দেশের মধ্যে এত কি এত ভয় রয়েছে, এত সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও ইসকনকে নিষিদ্ধ করার জন্য বিশেষ করে বিএনপির মহাসচিব যেই ভূমিকাটা রেখেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছেন। আপনি যদি বর্ডার খুলেও দেন বা আপনি যদি স্বীকার করে নেন যে বাংলাদেশটা ভারতের একটা অঙ্গরাজ্য, তারপরও ভারত এসে বলবে যে বাইতুল মোকাররম এখানে একটা মন্দির ছিল। কয়েকদিন ধরে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের বিভিন্ন টকশো শুনি, কিন্তু আমরা বিশেষ করে হিন্দুদের নেতাদের আপনি আনেন বা বিভিন্ন টকশোতে শুনছি, এরা যে ইসকন নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে যে কথা বলে, একটাও হুম, কোনোভাবে মিল পায় না। যেমন গতদিন গোবিন্দ দা এবং আমাদের খুলনার এক নেতা এটা নিয়ে টকশোতে গন্ডন, ইনি বলছে আপনি দায় নেবেন, উনি বলছে এটা আপনি দায় নেবেন, ঠিক আছে? মানে নিজেরাই টকশোতে গন্ডল বাঁধিয়ে দিছে। এবং ইসকন নিয়ে এ পর্যন্ত যে মানে বিভিন্ন বক্তব্য আসছে, তা আমরা আসলে এটা নিয়ে কনফিউজ। আর আমি এটা বলতে চাই ঠিক। বা এটাই সতর্ক করতে চাই যে আমাদের চারিপাশে ভারত আছে, তার মানে আপনি ভারতের পেটের মধ্যে আছেন। সুতরাং পেটের মধ্যে যদি গন্ডগোল হয়, তাহলে কিন্তু আপনার বাথরুমে দৌড়াতে দৌড়াতে মানে জীবন শেষ। সুতরাং ভারতকে এটাও মনে রাখতে হবে, বা যারা হিন্দু সম্প্রদায় আমাদের বন্ধুরা আছে, যে আমাদের যে হাজার বছরের সমৃদ্ধি যে বাংলাদেশ, এটা যেন নষ্ট হয়, তারা যেন সতর্ক হয়। বিশেষ করে আমি প্রবাসী, আমার রুমে 8 বছর একজন হিন্দু ছিল, এবং তার জন্য আমি 8 বছর গরুর মাংস খাইনি, যেহেতু সে আমার সাথে থাকে। মানে আমার মানে মুসলমান বন্ধু চেয়ে হিন্দু বন্ধুই বেশি। ধর কলকাতা বারাসত নগরের নবাবপুরের এক দাদাও ছিল, তিনি আমার রুমে আসতো, তারপর রুমে আমি যেতাম, ঠিক আছে? তো এই সম্প্রীতি যাতে বজায় থাকে, এই জন্য আমি আমার সকল হিন্দু ভাই বন্ধুদের অনুরোধ করব যে আপনারা সচেতন হবেন এবং এই ফাঁদে পা দেবেন না, আমাদের ঐতিহ্যটা যাতে ধরে রাখা যায়। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। সমেন ভৌমিক বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে মেজর জেনারেল ফজলুর রহমান স্যারের কাছে, যে স্যার, আচ্ছা, বাংলাদেশে ইসকন কেন নিষিদ্ধ হচ্ছে না, মানে সমস্যাটা কোথায়? কারণ হচ্ছে আমি 2 ঘন্টা আগে চেঞ্জ টিভি.কম এর একটা হতেছে আহ, সংবাদ শুনলাম, সেখানে উনি বললো আর কি, যে সাংবাদিক মানিক ভাই বলল যে বিএনপি নাকি ইসকনের পক্ষে, বিএনপি চায় না ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হোক। তো বাংলাদেশে যদি 90% মানুষ চায় ইসকন নিষিদ্ধ করতে, তাহলে বাংলাদেশের ইউনূস সরকার এবং বিএনপি যদি না চায় যে ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হোক, তাহলে কি বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে? বাংলাদেশে কেন ইসকনকে নিষিদ্ধ করতে পারতেছে না? ধন্যবাদ। ধন্যবাদ। এমডি ওবায়দুল ইসলাম বলুন। ওবায়দুল ইসলাম আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছেন? আহ, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? আমি সিঙ্গাপুর থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বাংলাদেশের নীলফামারী জেলা। তো আমার নীলফামারী জেলায় আমি সকলের অবগতির জন্য জানাতে হচ্ছি, আমার নীলফামারী জেলা বাংলাদেশ যেবারে দুইটা জামাতের দুইটা আসন ছিল, মাত্র দুইটা হুম, আসন পাইছিল, সেবারেও আমার নীলফামারীর একটা জেলা। তো জামাত অধ্যুষিত এলাকা আমার এলাকায়। তো এই হাসিনার ফ্যাসিস্টের 3বারের একটা এমপি সেখানে ছিল, 3 টার্ম থেকে এমপি। তো এ আমার এলাকায় একজন জমিদার ছিল আর কি। উনি ইতিপূর্বে জমিদার। আমি যে গভর্নমেন্ট হাই স্কুল থেকে লেখাপড়া করছি, সেই হাই স্কুলটাও ওনাদের দেওয়া জমি। মানে উনি অনেক প্রভাবশালী একজন জমিদার বংশের লোক। হুম, 5 টার্ম উনি চেয়ারম্যান ছিল ওই এলাকার। উনি মারা গেছে। এবারে ওনার ছেলে নির্বাচন করছে, মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইভেন তার প্রতিদ্বন্দ্বী ছিল এমপির আপন ভাইস্তা। তো এমপির যে আপন ভাইস্তা, সে কিন্তু মাদক ব্যবসা, গরু চোরাচালান, ভারতের গরু চোরাচালান, সবকিছু থেকে সব ব্যবসায় করতো। যত মাদক, গাঞ্জা, ফেন্সিডিল, এই ব্যবসা হুম, করতো। একটা ভোটও পাওয়ার অধিকার সে রাখে না। তো এলাকা জামাতের এলাকা, সেই জামাতের এলাকায় আওয়ামী লীগের বিপরীতে ওই হিন্দু জমিদারের যে নাতি, উনি জমিদারের নাতি হবেন, হুম, ওনাকে ভোট দিছে। প্রচুর ভোট পেয়েছে। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের লীগের ওই ওই ভদ্রলোককে, তার আপন ভাইস্তাকে, মানে ওই হিন্দু ওই ভদ্রলোককে মেরে এর ভাইস্তাকে উইন করে দিছে। তো আজকে এই ফ্যাসিস্টের কাছেই হিন্দুরা নিরাপদ নয়। আজকে ওকে। আমরা, আমার আমার মনে পড়ে, আজও মনে পড়ে, আমাদের আমাদের ঈদের উৎসব আমরা একদিনে পালন করি, কিন্তু আমাদের এলাকায় হিন্দুদের যে আহ, আপনার পূজা হতো, আমরা ওই পূজাগুলোকে ঈদ মনে করতাম। এত সুন্দর, আজকে 15 বছরের আগে যে দিনগুলো ছিল, হিন্দুদের হুম, সাথে যে একটা আমাদের যে একটা ইয়া ছিল,
মানে যাতায়াত প্রতি মানে আমরা মনে করতাম যে সেদিন আমাদের জি। ঈদ, আমরা 3 দিন ঈদ তাদের পালন উৎসবকে করতাম, আপনারা উপভোগ করতেন, সেই দিনটি এখন নাই, আপনার আফসোস। জি, উপভোগ ধন্যবাদ করতাম। আপনাকে। জি, সেই মুর্তজা আলী। দিনটা এখন নেই। জি, জনাব মুর্তজা আলী। সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি, সম্মানিত সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি সম্মানিত আলোচক বৃন্দর কাছে একটা বিষয় জানতে চাই যে হোলি আর্টিজেনে হামলা করেছে এরকম একজন ব্যক্তি ডক্টর জাকির নায়েকের ফলোয়ার ছিল, সেই কারণে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন ইসকন বাংলাদেশের মধ্যে এত জঘন্য একটা কাজ করতেছে, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর উপরে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আক্রমণ করছে, বাংলাদেশ সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে, এবং সরাসরি এর কোনো প্রতিকার না হওয়াতে, রাষ্ট্র কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আইনজীবীর উপরে আদালতের হামলা করেছে। এইরকম আরো অনেক ঘটনা আমরা দেখছি। এই চট্টগ্রামের মধ্যে কয়েক মাস আগে 5 আগস্টের পূর্বে চট্টগ্রামে একটা নৌ মুসলিম ফ্যামিলির জামিনের বিষয় নিয়ে ইসকন সন্ত্রাসীরা পুলিশের সামনে প্রকাশ্যে একটা একটা মুসলিম ধরে ধরে জবাই করে, সেটা আমার কাছে ভিডিও আছে। এরকম সন্ত্রাসী স্লোগান দিয়েছে। এই ইসকনের ব্যাপারে আমাদের দেশের মধ্যে এত কি এত ভয় রয়েছে, এত সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও ইসকনকে নিষিদ্ধ করার জন্য বিশেষ করে বিএনপির মহাসচিব যেই ভূমিকাটা রেখেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছেন তার বক্তব্যে। কেন জি, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা যাবে না, এটার কারণটা কি এত কিছু করার পরেও? ধন্যবাদ। ধন্যবাদ জনাব আরেক আবু সাইদ। আর- জি, জনাব আবু আরেকটা সাইদ, বিষয়, ঠিক আছে মুর্তজা আলী, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, লম্বা হয়ে গেছে। ধন্যবাদ। আমার আর কয়েকজন আছে, শেষ করতে হবে। জনাব আবু সাইদ বলুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে আলোচক বিন্দুদের। ঠাকুর ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, ভারত ভারতকে শুধু সহমর্মিতা না, আপনি যদি বর্ডার খুলেও দেন বা আপনি যদি স্বীকার করে নেন যে বাংলাদেশটা ভারতের একটা অঙ্গরাজ্য, তারপরও ভারত এসে বলবে যে বাইতুল মোকাররম এখানে একটা মন্দির ছিল। কারণ নরেন্দ্র মোদীর উত্থানই হয়েছে এই জঙ্গি তত্ত্ব দিয়ে। সে দাঙ্গা লাগিয়ে নেতা হয়েছে এবং বাবরি মসজিদ ভেঙে সে রাষ্ট্র ক্ষমতায় আসছে। আবার বাবরি মসজিদ পুনরায় আবার ভেঙে মন্দির করছে। এখন আবার বাংলাদেশে যেহেতু মুসলমানরা সহনশীল, মুসলমানরা তার রাজনীতি বুঝতে পারছে। কারণ সরকার না চাইলে কোনো জায়গায় দাঙ্গা হয় না। অন্য দেশের থেকে একটা দেশের ভিতরে দাঙ্গা লাগান এতটা সহজ না। যখন 93-তে দাঙ্গা লাগছে, পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগে নাই। তখন পশ্চিমবঙ্গের সরকার বলছে যে আসলে কি সরকার না চাইলে কোথাও দাঙ্গা লাগে না। এই জন্য বর্তমানে সরকার চাইতেছে না যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক, দাঙ্গা লাগবে না। এই জন্য সে তার রয়্যাল এজেন্ট দিয়ে পারতেছে না, ইসকন দিয়েও পারতেছে না। এখন সে তার নিজের দেশে আবার একটা প্ল্যান নিয়েছে। সে হুম। ওখানে যে মুসলিমদের যে একটা মাজার, সেখানে আবার নতুন করে ওখানে নাকি মন্দির আছে, এ নিয়ে ওখানে আবার একটা মামলা হয়েছে। সেই মামলায় আবার তদন্তের রায় আসছে। গতদিন সেখানে, গতদিন না আজকে খবর, 4 জন লোক মারা জি, গেছে। বাংলাদেশ কেন, বাংলাদেশের কোন মিডিয়া কেন এগুলো প্রচার করে না? বিশ্ব মিডিয়া, আমাদের তো সারা পৃথিবীতে বাঙালি আছে আমাদের, তারা যদি ইসকন দিয়ে জি। সারা পৃথিবীতে পৌঁছাইতে পারে, তাদের তাদের শুভেন্দু যে একটা সরকারের কিছু না, একজন এমপিও না, সে নাথিং একটা লোক, সে বিজেপির বিজেপির বিরোধী দলের জি, একটা লোক। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। জনাব আনোয়ার বলুন। জনাব আনোয়ার। আনোয়ার শুনতে পাচ্ছেন? কে কে জুয়েল, শেষ প্রশ্ন করতে প্লিজ। একটু আনমিউট করতে হবে। জি, জি, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে আসসালামু পাচ্ছি, বলুন। আলাইকুম। সাগর ভাই, আমি আমাদের এখানে একজন ফাউন্ডিং ফাদার আছেন, আমি মনে করি যারা আমাদের জন্য যুদ্ধ করছেন তারা সবাই ফাউন্ডিং ফাদার। স্যার, লেফটেন্যান্ট ফজলুর ফজলুর মেজর রহমান জেনারেল। স্যারকে সালাম হুম। জানাই। স্যার সিনেমা সাইদ আছেন। বাকি উমর ফারুক স্যারকে আমি আসলে তেমন চিনি না। আমাদের যে ফাউন্ডিং ফাদার, ওদেরকে আমরা স্যালুট জানাই। ওরা ওরা যুদ্ধ করছে যে আমাদের দেশটা,
তাদের জন্য আমাদের সম্মান চিরদিন, আমরা যতদিন বাংলাদেশ থাকবো ততদিন। আমি একটু যদি সময় দেন আমি একটু কথা বলি। হিন্দুরা আমাদের এই সমাজের একটা অংশ। যে অংশটা কি, আমাদের যখন চুলটা বড় হয়ে যায় আমি নাপিতের কাছে যাই। আপনি বিশ্বাস করেন সাগর ভাই, আমার এলাকাতে গতকাল একটা হিন্দু, আমাদের এখানে মুসলমানরা বলছে আমরা কোনো হিন্দুর দোকানে যাবো না, যেহেতু হিন্দুরা আমাদের বিরুদ্ধে দাঁড়াই গেছে, তাহলে তুমি তোমার ব্যবসা করো, হিন্দুদের নিয়ে করো। সে কান্নাকাটি করতেছে, না ভাই আমি এদের সাথে নাই, আমি আমাকে বাঁচান, আমার ছেলে মেয়ে এই রুটি রুটি যদি খায়। তাহলে আমি মুসলমান যদি হিন্দুর দোকানে চুল না কাটি তার ছেলে মেয়ে না খাই থাকে, আমি যদি মুসলমান হিন্দুর থেকে মাছ না কিনি তার ছেলে মেয়ে না খাই থাকে, আমি মুসলমান আমার জামাটা যদি হিন্দুর কাছে লন্ড্রি করতে না দিই তার ছেলে মেয়ে না খাই থাকে। এরা হচ্ছে আমাদের সমাজের একটা অংশ। এই নিরীহ হিন্দুদেরকে নিয়ে কিছু একেবারে সন্ত্রাসী একবার উদ্দেশ্যভাবে দেশটাকে একটা উলট পালট করার জন্য পায়তারা করছে। নরেন্দ্র দাদা থাকলে খুব ভালো হইতো। নরেন্দ্র দাদা একজন দেশপ্রেমিক, আমি নরেন্দ্র দাদার সালাম জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমি নরেন্দ্র দাদার বলবো আমাদের দেশে যারা এইসব হিন্দুরা আছে, গোবিন্দ দা, নরেন্দ্র দা, আমাদের নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী বা আরো যারা আছে, এদেরকে নিয়ে আপনারা কেন আসেন না সামনে? এদেরকে নিয়ে, আমাদের দেশে অনেক দেশপ্রেমিক হিন্দু আছে, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ভাই ভাই, আপনারা আসেন প্লিজ প্লিজ। এইসব ওই চিন্ময় টিন্ময় যারা কেউ চিনতো না, কিন্তু গোবিন্দ দাদার আমরা আরো 10 বছর 20 বছর আগে থেকে চিনি। এই চিন্ময় কেউ চিনতো না, কোথা থেকে আসলো চিন্ময়? আর গোবিন্দ দা, নরেন্দ্র দা বা আমাদের নিতাই রায় চৌধুরী, আমাদের গয়েশ্বর রায় চৌধুরী, গয়েশ্বর রায়, এরা কেন আসে না? এরা কেন জাতির সামনে কথা বলে না? আমাদের এটা আমাদের আকুল আবেদন। হিন্দুরা আমাদের একটা অংশ সমাজের, এরা আমাদের সাথে প্রতিদিন একটা ডিল হয়। আমরা বাজার গেলে ওদের থেকে মাছ কিনি, আমরা টাকা দিই, ওরা মাছ দেয়। আমরা চুল কাটলে ওরা টাকা দিই, ওরা চুল কাটিয়ে দেয়। ওরা আমাদের সমাজের একটা অংশ হয়ে গেছে। কিন্তু কিছু উদ্দেশ্যভাবে একেবারে ঠিক আমাদের সমাজে একটা বিবাদও সৃষ্টি করার জন্য এরা এগুলি করতেছে। প্লিজ আপনারা এগুলি চিহ্নিত করেন। ধন্যবাদ স্যার।